পুরোদমে বিশ্বযুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, পরমাণু অস্ত্রের শান দেওয়ার নির্দেশ দিলেন পুতিন। এতেই থরকম্প শুরু পশ্চিমা সাম্রাজ্যবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এরপর জানিয়ে দেব হামাসের চুক্তি না মেনে বিপদ ডাকছেন নেতানিয়াহু। আরো জানিয়ে দেব শপথ নিয়েই পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন। এদিকে স্লোভাকিয়ায় একদিনে 1100 বোমা হামলা। আরো জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি দেয়নি, দেওয়া হবে না ঘোষণা পাকিস্তান সেনাবাহিনীর। সর্বশেষ জানিয়ে দেব এবার কি তাহলে শুরু হলো পুতিনিজম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভিউয়ার্স, আপনারা জানেন যে ইতিমধ্যেই ফিলিস্তিনের হামাস যোদ্ধারা যুদ্ধবিরতি মেনে নিয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতির শর্ত মেনে নিচ্ছে না দখলদার বেজন্মা ইহুদিবাদী কট্টরপন্থী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজাবাসীর মুখে হাসি ফোটাতে মিশর ও কাতারের মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অর্থাৎ আবারও শান্তির পথে হাঁটতে চাইছে হামাস, কিন্তু বরাবরের মতোই একগুঁয়ে আচরণ করছেন ইহুদিবাদী ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। সবশেষ প্রস্তাবও প্রত্যাখ্যান করে পূর্ব পরিকল্পিত রাফা অভিযান শুরু করে দিয়েছেন তিনি। ইসরায়েলের বিমান থেকে পূর্ব রাফাতে ফেলা হচ্ছে মুহুর্মুহু বোমা, বিধ্বস্ত হচ্ছে ঘরবাড়ি, ঝরছে নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের প্রাণ। এর মধ্যে মৃত্যুকূপে পরিণত হওয়া গাজায় নিহতের সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে। কি আছে হামাসের প্রস্তাবে যেটা মানতে চাইছেন না নেতানিয়াহু? টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে জানা যায় হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া সোমবার যে প্রস্তাবে সম্মতি দিয়েছেন সেটি মূলত কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের 3 ধাপের যুদ্ধবিরতি পরিকল্পনা। এতে ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, বাস্তুচ্যুত গাজাবাসীর নিজ বসতে ফেরা এবং বন্দি বিনিময়ের কথা বলা হয়েছে। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল দৃশ্যত যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়নি। তবে হামাসের ডেপুটি পলিট ব্যুরো প্রধান খলিল আল হাইয়া বলেছেন বাস্তবায়নের দিক দিয়ে এই ধাপগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং প্রথম ধাপ বাস্তবিত হলেই দ্বিতীয় ধাপের বাস্তবায়ন শুরু হবে। তিনি বলেন, বল এখন ইসরায়েলের কোর্টে এবং এখন সে এই প্রস্তাব মেনে নেবে কিনা তা তেল আবিবের উপর নির্ভর করছে। মজার বিষয় হলো এমন অবস্থায় বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র মুখে কুলুপ এঁটে বসে রেখেছে। আর তাই এই ইসরায়েলকে নাস্তানাবুদ করতে এবার বিশ্ব মুসলিমরা ঐক্যবদ্ধ হবে। ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে এবার কঠিন থেকে কঠিনতম শিক্ষা দেবে। এই শগুনের বাচ্চাকে কুত্তার মতো ঝুলিয়ে রামধুলাই দেওয়া হবে। ইনশাল্লাহ ফিলিস্তিন বিজয় অর্জন করবে এবং মুসলিম যোদ্ধারা এই যুদ্ধে ইহুদিদেরকে পরাজয় করে ছাড়বে। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন। এবার পরমাণু অস্ত্রের শান দেওয়ার নির্দেশ দিলেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন পর্যন্ত যত সংঘাত হয়েছে তার মধ্যে সবচেয়ে বিধ্বংসী সংঘাত হল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। 2 বছরেও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেন পরাজয়ের দ্বারপ্রান্তে। বিষয়টি এখন অকপটে বলে বেড়াচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারপরও পশ্চিমাদের দিকে তাকিয়ে আছেন তিনি, চাইছেন আরো বেশি বেশি সামরিক সহায়তা। এরপরই আবারও দৃশ্যপটে হাজির ন্যাটো সদস্য ও ইউরোপের অন্যতম সামরিক শক্তির দেশ ফ্রান্স। কোনো সহায়তা নয়, রুশদের সঙ্গে লড়তে চাইছে ফরাসি সেনারা, তাও আবার নিজেদের নয়, ইউক্রেনের মাটিতে। সেই মতে সরকারিভাবে ফ্রান্স প্রথম ইউক্রেনে সেনা পাঠালো। এই সেনারা ফ্রান্সের পদাতিক রেজিমেন্টের সদস্য, ফ্রান্সের ফরেন লেজিয়ন বা বিদেশিদের নিয়ে গঠিত সেনা ইউনিটের মূল অংশ তারা। এমন পদক্ষেপের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একবারও ভাবেননি যে তিনি ভীমরুলের চাকে ঢিল ছুড়েছেন। ভুলে গিয়েছিলেন দুর্দণ্ড প্রতাপশালী রুশ নেতা ভ্লাদিমির পুতিনের কথা। কিছুদিন আগেই জব্দ করা ন্যাটোর সমরাস্ত্রের প্রদর্শনী করেছেন মস্কো। আর ফ্রান্স সেনা পাঠানোর পরেই সীমান্ত এলাকায় পরমাণু অস্ত্রের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন পুতিন। রাশিয়ার মহড়ার লক্ষ্য হচ্ছে অকৌশলগত পারমাণবিক অস্ত্র প্রস্তুত ও মোতায়েনের ব্যবহারিক দিকগুলো নিশ্চিত করা। সামরিক বাহিনী মহড়ার কারণ হিসেবে কিছু পশ্চিমা কর্মকর্তার রাশিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও হুমকির কথা উল্লেখ করা হয়। ইউক্রেন মিত্র এবং পশ্চিমাদের কাছে এমন হুমকির প্রতিক্রিয়া হিসেবে পারমাণবিক মহড়ার ঘোষণা দিয়েছেন পুতিন। মস্কোর কাছে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ছোট পাল্লার কৌশলগত পরমাণু অস্ত্র রয়েছে। ইউক্রেনের সঙ্গে সংঘাতের মধ্যে
মধ্যে পুতিন সহ রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, দেশের অস্তিত্ব বিপন্ন হলে দেশটির পরমাণু মতবাদ এসব অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। পুতিনের এমন পদক্ষেপের পর নড়েচড়ে বসেছে ফ্রান্স সহ ন্যাটোর দেশগুলো। রাশিয়াকে থামানোর কথা বলে সেনা পাঠানোর পর ভোলটা এখন হারে হারে টের পাচ্ছেন ম্যাক্রো। তিনি এটাও ভুলে গিয়েছিলেন যে ইউক্রেনে ফরাসির সেনার পাঠানোর পর রাশিয়ারও ইউক্রেনের বাইরে গিয়ে অন্য দেশে হামলার বৈধতা এনে দিতে পারে। এমনটি হলে তা কি মেনে নেবে ন্যাটো? কারণে এ সামরিক জোট রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে এড়িয়ে যাবার নীতিতেই রয়েছে। বর্তমানে যে পরিস্থিতি, তাতে ঘটনা যে কোনো সময়ে যে কোনো দিকে মোড় নিতে পারে। কিন্তু ইউক্রেনে ফ্রান্স সেনা পাঠাক, সেটা রাশিয়া খুব বেশি দিন সহ্য করবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ফ্রান্স যদি রাশিয়ার সাথে লড়তে আসে তবে ছেড়ে কথা বলবেন না পুতিন। এটা বুঝতে পেরে ইউক্রেনে সেনা পাঠানোর খবরের সত্যতা নাকচ করে দিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। হামাসের চুক্তি না মেনে বিপদ ডাকছেন নেতানিয়াহু। গাজাবাসীর মুখে হাসি ফোটাতে মিশর ও কাতারের মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অর্থাৎ আবারও শান্তির পথে হাঁটতে চাইছে হামাস, কিন্তু বরাবরের মতোই একগুঁয়ে আচরণ করছেন ইহুদিবাদী ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। সবশেষ প্রস্তাবও প্রত্যাখ্যান করে পূর্ব পরিকল্পিত রাফা অভিযান শুরু করে দিয়েছেন তিনি। ইসরায়েলের বিমান থেকে পূর্ব রাফাতে ফেলা হচ্ছে মুহুর্মুহু বোমা, বিধ্বস্ত হচ্ছে ঘরবাড়ি, ঝরেছে নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের প্রাণ। এরই মধ্যে মৃত্যুকূপে পরিণত হওয়া গাজায় নিহতের সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে। নেমে এসেছে মানবিক বিপর্যয়, তবুও থামার কোনো লক্ষণ নেই। এমন করে আর কত রক্ত ঝরালে ক্ষান্ত হবেন গণহত্যাকারী, কসাই, আখ্যা পাওয়া বেজন্মা ইহুদিবাদী কট্টরপন্থী দখলদার বেঞ্জামিন নেতানিয়াহু। এই নরপশু গাজা উপত্যকায় দক্ষিণাঞ্চল শহর রাফার রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সেখানেও আরো বলা হয়, গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে মিশরের কায়রোয় আলোচনার মধ্যেই রাফাওতে বোমা হামলা চালালো ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলের এই হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছে। হামলার বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে হামাসের ওপর সামরিক চাপ প্রয়োগের জন্য রাফাওতে অভিযান অব্যাহত রাখতে একমত হয়েছে। রাফাওতে হামলা করে নেতানিয়াহু ভাবছেন হামাসকে ভয় দেখালেন এবং যুদ্ধবিরতিতে তিনি যেতে চান না। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন কাণ্ড কি খাল কেটে কুমির আনার মতো নয়? কারণ এর আগেও হামাস যখনই নরম হয়ে কোনো শান্তির পথে হাঁটার কথা ভেবেছেন, তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী সেটাকে দুর্বলতা ভেবে হামলার মতো ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলাফল তিনি বহুবার পেয়েছেন। এবারও শান্ত হামাসকে খেপিয়ে তুলে আবারও জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিতে যাচ্ছেন নেতানিয়াহু। হামাসকে শায়েস্তা করতে গিয়ে অতীতের ন্যায় আবারও শায়েস্তা হবেন তিনি। কি আছে হামাসের প্রস্তাবে যেটা মানতে চাইছেন না নেতানিয়াহু? টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে জানা যায়, হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া সোমবার যে প্রস্তাবে সম্মতি দিয়েছেন সেটি মূলত কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের 3 ধাপের যুদ্ধবিরতি পরিকল্পনা। এতে ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, বস্তুচ্যুত গাজাবাসীর নিজ বসতে ফেরা এবং বন্দি বিনিময়ের কথা বলা হয়েছে। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল দৃশ্যত যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়নি। তবে হামাসের ডেপুটি পলিট ব্যুরো প্রধান খলিল আল হাইয়া বলেছেন, বাস্তবায়নের দিক দিয়ে এই ধাপগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং প্রথম ধাপ বাস্তবায়িত হলেই দ্বিতীয় ধাপের বাস্তবায়ন শুরু হবে। তিনি বলেন, বল এখন ইসরায়েলের কোর্টে এবং এখন সে এই প্রস্তাব মেনে নেবে কিনা তা তেল আবিবের উপর নির্ভর করছে। মজার বিষয় হলো, এমন অবস্থায় বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র মুখে কুলুপ এঁটে রেখেছে। যদিও হামাস নেতা খলিল আল হাইয়া বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন বলে তাদেরকে আশ্বস্ত করেছেন মধ্যস্থতাকারীরা। শপথ নিয়ে এই পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন। পঞ্চমবারের মতো বিশ্বের অন্যতম সেরা শক্তিধর রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সেন্ট অ্যান্ড্রিট হলে শপথ নেন তিনি। শপথ নিয়েই যথারীতি পশ্চিমাদেরকে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পুতিন। শপথ গ্রহণের পরে পুতিন বলেন, আমরা পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে সংলাপ প্রত্যাখ্যান করি না। সুরক্ষা এবং কৌশলগত স্থিতিশীলতার বিষয়ে আলোচনার জন্য
তিনি প্রস্তুত ছিলেন, তবে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অহংকার তাতে বাধা দিচ্ছে। রাশিয়া ইউক্রেনে জয়ের জন্য প্রস্তুত। শপথ অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠান বর্জন করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। শপথ নেওয়ার পরেই পুতিন জানিয়েছেন তিনি পশ্চিমাদের সঙ্গে সংলাপ বন্ধ করছেন না, তাদের নিজস্ব পছন্দকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রেসিডেন্ট পুতিন বলেন, আমরা ঐক্যবদ্ধ, আমরা সম্মিলিতভাবে সকল বাধা অতিক্রম করব, আমাদের সকল পরিকল্পনা সফল করব এবং জয়ী হব। ক্রেমলিন কথা বলতে প্রস্তুত, কিন্তু রাশিয়া ইউক্রেনে জয়ের জন্য প্রস্তুত। ইউক্রেনের রাশিয়া তার প্রত্যাশিত লক্ষ্য অর্জন থেকে এক পা পেছনে হাঁটবে না। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান সের্গেই নারিশকিন রয়টার্সকে বলেছেন যে পুতিনের ভাষণটি পশ্চিমাদের সংলাপ শুরু করার আমন্ত্রণ ছিল। এক দিক থেকে এটি পশ্চিমকে সমান সহযোগিতার আমন্ত্রণ এবং অন্যদিক থেকে এটি দৃঢ়প্রত্যয় যে রাশিয়া তার নিজস্ব উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করবে। স্লোভাকিয়ায় একদিনে 1100 বোমা হামলার হুমকি। মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়ায় একদিনে 1100টিরও বেশি বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ব্যাংক ও স্কুলের পাশাপাশি দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে এই হামলার হুমকি দেওয়া হয়। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার মূলত ইমেইলে এসব হুমকি আসে। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন হামলার হুমকি পাওয়ার পরপরই দেশজুড়ে অসংখ্য মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। এছাড়া হুমকির বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্লোভাক পুলিশের ডেপুটি চিফ রাস্তিস্লাভ পোলাকোভিচ বলেছেন, এই ঘটনাকে সন্ত্রাসী হামলার মতো বিশেষ গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ঘটনার তদন্ত করা হচ্ছে। তিনি আরো বলেন, স্থানীয় সময় মঙ্গলবার ভোর 5টা বা 6টা থেকে স্কুলগুলোতে ইমেইল আসতে শুরু করে। এর মধ্যে বোমা হামলার প্রায় 1000 হুমকি স্কুলগুলোতে এসেছে। এছাড়াও 100টিরও বেশি ব্যাংক এই ধরনের হুমকি পেয়েছে। এরপরই স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। পাশাপাশি অপরাধীকে শনাক্ত করতে কাজ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্রাতিস্লাভা স্বশাসিত অঞ্চলের মুখপাত্র লুসিয়া ফরম্যান জানান, হুমকি পাওয়ার পরেই শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এএফপি বলছে, অপরাধীরা ধরা পড়লে স্লোভাকিয়ার আইন অনুযায়ী তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি দেয়নি, দেওয়াও হবে না বলছে পাকিস্তান সেনাবাহিনী। ইসলামাবাদ তার দীর্ঘদিনের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি করতে দিয়েছে এমন খবর প্রত্যাখ্যান করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের মাটিতে ভবিষ্যতেও কোনো দেশকে সামরিক ঘাঁটি করতে দেওয়া হবে না। মঙ্গলবার পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর তুরস্ক ভিত্তিক আনাদুলু এজেন্সির। পাকিস্তান যুক্তরাষ্ট্রকে দক্ষিণ পশ্চিম বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম খাইবার পাখতুয়ানখোয়া প্রদেশে কোনো সামরিক ঘাঁটি করতে দিয়েছে কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এই সেনা মুখপাত্র বলেন, এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, পাকিস্তানের দুটি সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন। পাকিস্তান ভবিষ্যতেও কোনো দেশকে সামরিক ঘাঁটি দেবে না। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এমন খবর রটেছিল যে ইরান, আফগানিস্তান ও চীনের ওপর গোয়েন্দা নজরদারি চালাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। আর এর কারণে পাকিস্তানের কাছে দুটি সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি চেয়েছে ওয়াশিংটন। পাকিস্তান বিষয়টি অস্বীকার করলেও এ প্রসঙ্গে এখনো কোনো বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। এবার কি তাহলে শুরু হলো পুতিনিজম? ভ্লাদিমির পুতিন, যার নাম শুনলে পশ্চিমাদের গায়ে জ্বর আসলেও পশ্চিমা বিরোধী বিশ্বের কাছে তিনি এখন আস্থার প্রতীক। পঞ্চমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তিনি শুধু পুরো রাশিয়ায় তার নিয়ন্ত্রণ আরো শক্তই করলেন না, সে সঙ্গে পশ্চিমা বিরোধী ভূ রাজনীতিতে নিজের অবস্থান আরো সংহত করলেন। পুতিন গ্র্যান্ড ক্রেমলিন প্যালেস থেকে লম্বা পথ হেঁটে উপস্থিত হন সেন্ট অ্যান্ড্রু থর্ন হলে। সেখানেই আরো 6 বছরের জন্য শপথ নিয়ে তিনি জোরালো কণ্ঠে বললেন, আমরা ঐক্যবদ্ধ, আমরা মহান, আমরা সব বাধাকে অতিক্রম করব, আমাদের পরিকল্পনাকে ফলপ্রসূ করব, সম্মিলিতভাবে আমরা বিজয়ী হব। গত মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে 87% ভোট পেয়ে জয়ী হওয়ার পর মঙ্গলবারের শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হলেন 71 বছর বয়সী এই নেতা। দেশটির সরকারি বেসরকারি সব টেলিভিশন চ্যানেল সরাসরি এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্প্রচার করেছে। সেই অনুষ্ঠানে পুতিনের জন্য বিছিয়ে দেওয়া হয়েছিল লাল কার্পেট, কিন্তু এই কার্পেট তার কাছে খুবই চেনা। 2000 সালের মে মাসে প্রথমবার তিনি যখন প্রথম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তখন থেকে অনেক কিছু পাল্টে গেছে। তখন দ্ব্যর্থহীন ভাষায় প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়াকে সুরক্ষিত রাখবেন তিনি। 24 বছর পর সেই পুতিন এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন। রাশিয়ার অখণ্ডতা রক্ষা, নাৎসি শক্তিকে ধ্বংস করা এবং রুশ জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আর এতে শুরু থেকেই নিজেদের চেনারূপে আবির্ভূত হয় আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জোট। এই
যুদ্ধের রাশিয়ার বহু ক্ষয়ক্ষতি হয়েছে, বহু রুশ সেনা প্রাণ দিয়েছেন, তবুও যুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য থেকে পুতিনকে এক চুলও নড়ানো যায়নি। ইউক্রেনকে পশ্চিমাদের উদার হাতে সামরিক সহায়তা আর রাশিয়ার বিরুদ্ধে নির্লজ্জ সব নিষেধাজ্ঞা দিয়েও পুতিনকে টলানো যায়নি এক ফোঁটাও। রাশিয়ার দায়িত্ব হাতে তুলে নেওয়ার পর ভ্লাদিমির পুতিন দেশকে রাজনৈতিকভাবে যেমন স্থিতিশীল করেছেন, তেমনি দেশকে আবারও স্বাবলম্বী করেছেন। যুদ্ধ পশ্চিমাদের ষড়যন্ত্রের পরও ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে রাশিয়ার অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা ভালো করছে। পুতিন প্রথম ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে 5 জন ভিন্ন ভিন্ন প্রেসিডেন্ট এবং ব্রিটেনে 7 জন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন। প্রায় 25 বছর রাশিয়াকে শাসন করার মধ্য দিয়ে পুতিন তার সুনির্দিষ্ট চিহ্ন রেখে যাচ্ছেন। তাই এখন গর্বাচেভ আর ইয়েলৎসিনকে ভুলে রুশ নাগরিকরা আক্রান্ত পুতিনিজমে। সোভিয়েত ইউনিয়নের পতনের মাত্র 8 বছর পর ক্রেমলিন প্রাসাদের শীর্ষে উঠে আসা 71 বছর বয়সী প্রাক্তন কেজিবি গুপ্তচর ভ্লাদিমির পুতিন জোসেফ স্টালিনকে ছাড়িয়ে যাবেন এবং সম্রাজ্ঞী ক্যাথরিন দ্য গ্রেটের পর রাশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসক হবেন যদি তিনি মেয়াদ পূর্ণ করেন। রাশিয়ার কমিউনিস্ট পার্টির নেতা গেনাডি জোগানভ বলেন, আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্তৃত্ব আগের চেয়ে অনেক বেশি, আমেরিকান প্রেসিডেন্টের চেয়ে বেশি, এমনকি রাশিয়ান যার কথা থেকেও বেশি। আমাদের প্রেসিডেন্টের ওপর অনেক কিছু নির্ভর করে। গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদের হল অফ সেন্ট অ্যান্ড্রুতে রাশিয়ান অভিজাতদের সামনে শপথ গ্রহণের পরে পুতিন বলেন, আমরা পশ্চিমা রাষ্ট্রগুলির সাথে সংলাপ প্রত্যাখ্যান করি না। কৌশলগত স্থিতিশীলতার বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত ছিলেন, তবে শুধু যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অহংকার তাতে বাধা দিচ্ছে।